এরপরে ছোট বৌমাকে একটু বাড়ির কথা বলছি, দেই নাই, তাই বলে কি আমার ছেলেকে পায়ে ধরে ঘুরাইবো। বাড়ি তো দূরের কথা, জাটাটা ফিটাই বাড়ির থেকে বার করা দরকার, তা আমি না করে সহ্য আর দ্রুত তাড়াতাড়ি কেন আমি বাড়ি লিখে দিব? আমার বাড়ি আমি যাকে খুশি তাকে দিব, আর আমার বাড়ি কেন তোমাকে দিতে দিব? আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে বাচ্চাকে অফিসে বসায় রেখে ডিউটি করে আজকে এই পর্যন্ত আইসা দাঁড়াইছি তোমাকে বাড়ি লেখার দেখার জন্য। তো এইবার রমজানের 10 রোজার দিন আমি ঘুমায় রয়েছি, দুপুরবেলা আমি দেখি হঠাৎ করে আমার মা বলে কি, খুশিকে তুমি নিয়ে আসো মা। আমার মা যেহেতু বলছে আমি তো খুশিকে ফিরাবোই না, সেই ছেলেকে আমার মায়ের লালন পালন করে 1.5 বছর বয়সে আমার কাছে ফিরিয়ে দেয়। আমি বাড়ি লিখে দেওয়ার উদ্দেশ্যে একটাই কথা বলছি, কিসের জন্য? যাতে বড় বৌমা দেখে তার ছেলের বাড়ি, ছেলের অধিকার বেশি, ছেলের নিয়ে নিয়ে ফিরে আসে। গাইস আসসালামু আলাইকুম। আমার ছোটো বউয়ের ভিডিও দেখে আমি কখনোই মোবাইল চালাই না। সেই ছোটোবেলার থেকেই চাকরির জীবনে বহু টাকা ইনকাম করছি মাশাল্লাহ, সবার দোয়ায়। তবুও কখনো মোবাইলের প্রতি আমার লোভ ছিল না, আর কখনো মোবাইল কিনেও নেই, আমার চালানোরও ইচ্ছা নেই। নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, ফাঁকে ফাঁকে সময়ের কাজের ফাঁকে ফাঁকে মোবাইল চালাইলে নেশাটা অন্যরকম হয়ে যাবো দেখা আমি একটা বাটন মোবাইল নিয়েই সারাটা জীবন কাটাইলাম। সব আমার দীক্ষা দেয়, এত বড় চাকরি করে এখন একটা মোবাইল কিনলেন না, যা দিলেন ছেলেকেই দিলেন। ছেলে কেমনে বাদ দিব না বউ বাদ দিব, কেউই কিছু দিব না। তারপর আপনি একটা মোবাইল হাতে নিয়ে একটু সময় টাকা আমি কি সময় পড়ালে আমার নামাজ পড়া, কোরআন শরীফ পড়া সব কিছু আমার চলে যাবো। এই জন্য আমি এই লোভের দিকে পর্যন্ত যাই নাই। সবাই আমার কয় আপনার ছোটো লোক, আমি বলে মোবাইল কিনে দেখে ছোটো লোক। মোবাইল না কিনলে কি ছোটো লোক হয়? যার যার ব্যক্তিগত ব্যাপার। তাই আমি সেজন্য কোনো দুঃখ নাই, কিছু নেই, যে যে মনে করে সেটাগুলো, তাতে কোনো আমার আপত্তি নেই। তা আমার ইচ্ছা ছিল ছোটো বড়ো অনেক ভালো হবে, আমি মন মানসিকতা এরকম দেখছিলাম। দেখে আমি তো বাড়ি লিখিই নেই, বাড়ি খালি লিখবো দিব বলছি। আমার একটা নাতি আছে, এটা শুনলে যদি আমার বউ তাড়াতাড়ি ফিরে আসে, আমি সেই কারণে ছোটো বউকে বলছি বাড়িটা ছোটো বউকে দিয়ে দিব। ছোটো বউকে দিব বলছি, দেই নাই। দিলে তো অবস্থা কি হবে তা জানি না। আমার একটাই মাত্র ছেলে, আমার ছেলেকে থুয়ে, নাতিকে থুয়ে আমি বৌমাকে বাড়ি দিয়ে দিব? আমি পাগল? দিলে আমার নাতিনকে ফ্ল্যাট দিতে পারি। কে বাইয়ের আমার ননদ আমার শ্বশুর বাড়ির সব সম্পদ লিখে নিয়ে গেছে, কে আমার জামাইকে কিচ্ছু দেয়নি। তাই আজকে আমার ছেলে করে নাতি আছে, নাতি আবার নাতিনকে নাও দিতে পারে। কে দাদির সম্পদ সে পাইব, সে কইব সে পাইব, পাইলে আমার নাতিনকে দিব। নাতিনের উচিলায় যদি বৌমায় থাকে, নাতিনের সাথে থাকবো। আমার বৌমাকে তো বাড়ি দেওয়ার প্রশ্নই উঠে না। আজকে বাড়ি দিলে কালকে একটা ছেলে নিয়ে আমার বাড়িতে উঠবো, তাই এই সময় আমার ছেলে কি সামলামো নাকি বৌমার ছেলে কি সামলামো? কারে নিয়ে কোন সময় ঢুকিয়ে দেবো বাসার ভিতরে? এটা কি সম্ভব বাড়ি দেওয়া? কোনো বৌমাকে আমি বাড়ি দেবো না। দিলে আমার নাতিপুতি পাবে, আমার মরার পরে এরকমভাবে কথা থাকবে, আমার নাতিপুতি পাবে, আমার আর অন্য কেউ পাবে না। ছেলেও পাবে না, বৌমারাও পাবে না। ছেলেও আমার কথা শুনে নাই। একে একে আমি 3টা ভার্সিটির চান্স পাইছে, ভর্তি করানোর পর শর্ত বউকে কথা শুনে সে চলে আসছে, মার কথা শুনে নাই। এই ছেলেকে তো বাড়ি দেওয়ার প্রশ্নই ওঠে না। কেন? আমার অনেক স্বপ্ন ছিল, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া বা বড় হওয়া যায় না। আমি জীবনে অনেক কষ্ট করছি, 100 টাকার জন্য অঙ্ক পরীক্ষা দিতে পারি না, প্রাইভেট পড়তে পারি না 1 মাসের জন্য। এই জন্য আমার ছেলেকে আমি কোনোদিন অভাবে রাখি নাই, যাতে পড়ালেখায় কোনো ত্রুটি দেই নেই। যত টাকা চাইছে, যেদিকে চাইছে আমি সেদিকে দিছি। ইন্টার পরীক্ষা দেওয়ার আগে সে উদ্বাসের থেকে 3টা কোর্স কিনছে, মেডিকেলের কোর্স কিনছে, ভার্সিটির কোর্স কিনছে, তারপরে বুলেটের জন্য কোর্স কিনছে, 3 জায়গার কোর্স কিনছে। সে খালি মা আগের থেকে লেখাপড়া করলে তাড়াতাড়ি চান্স পাবো এরকম কয়ে কয়ে আমার টাকা নিচ্ছে। 3টা সাবজেক্টের গ্রুপ কেনার জন্য আমার 30-90 হাজার টাকা গেছে। তারপরে ডাক্তারি পড়ার জন্য সে 10,000 টাকা দেয়। জীববিজ্ঞানের একটাই সাবজেক্ট কিনছে সে এই ফার্ম গেট থেকে। অথচ তার পড়ালেখা দেখে বেটারা গিফটও বাসায় পাঠাইছে। সে চান্সও হয়েছে, কুমিল্লা ভার্সিটিতে চান্স পেয়েছে, অঙ্ক সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে আবার শেরে বাংলায় চান্স পাওয়ার পরে বললো কি, এমন সরকারি চাকরি তাড়াতাড়ি পাওয়া যায় কৃষি ভার্সিটিতে পড়লে, যদি আমি ওখানে পড়ি তাহলে তো আমার সুবিধা। অঙ্ক টিচার তো অনেকেই পাওয়া যায় অ্যাভেলেবেল, তাতে আমার কোনো ভালো হবে না। তার চেয়ে আমি কৃষি ভার্সিটিতে পড়ি, তোমার তো ছোটোবেলার থেকেই স্বপ্ন আমি সরকারি চাকরি করব, বড় করব। তো মায়ের কথা বুঝেন না, একটা ছেলে কইলে আবদার করলে তো আমি না ফিরে পারি না। কুমিল্লা ভার্সিটিতে ভর্তি করায় কনফার্ম করে আবার সার্টিফিকেট উঠে নিয়ে আসছি। আসার পরে শেরে বাংলায় 16,500 টাকা দা ভর্তি দিছি। সে ছেলে আমাকে না জানাইয়া সেখানে পড়া পরীক্ষায় চলে আসছে। পরীক্ষার সময় আমি বাবা যাবা না কেন? আমি খুশির ঠেলে আমার ছেলে ভার্সিটিতে যাবে, একটাই জীবনের ফার্স্ট আমার ছেলেকে আমি 5,000 টাকা দা পাঞ্জাবি কিনা দিছি। দিয়া বলছি বাবা এই পাঞ্জাবিটা পরে তুমি ভার্সিটিতে যাবা। ভার্সিটি যাওয়ার সময় মা আমি তো এই ভার্সিটিতে পড়বো না। কেন? আমি নর্থ সাউথে পড়বো। কি অবস্থা বলেন? একটা ছেলে পালা যায় কত কষ্ট, এটা যে না পালে সে বুঝবে না।
আমি মনে করি 4-5টা ছেলে মেয়ে থাকাই ভালো। একটা ছেলে মেয়ে থাকা মানে দুঃখের শেষ নাই। আমার ছেলে যে ভোগান্তি আমাকে দিল, এই ভোগান্তির শেষ নেই। কোনো মায় যাতে এই ভোগান্তিতে আর না পড়ে, আর একটা বাচ্চা কখনই রাখে না। আমি তো জীবনে ভুল করছি, আর কোনো মা যাতে এরকম ভুল না করে, সেই জন্যই আমি বললাম। তা আমার ছেলে অনেক কষ্ট করছে, কষ্ট করে এতটুকু আগাইছে। তা আমার অনেক স্বপ্ন ছিল আমার ছেলে হয়তো ডাক্তারি পড়ুক, না ইঞ্জিনিয়ারই পড়ুক, বা সে যে লাইনই পড়তে থাকতো, পড়তেই হবে। আমার এটাই স্বপ্ন ছিল। আমার ছেলে সব লেখাপড়া ছেলে দিয়ে বউ তালে পইরা আমার 3টা ভার্সিটির টাকা দিয়ে নষ্ট করে ফেললো। এই জন্য আমার পড়ানোর কোনো এখন ইচ্ছা নেই। কে পড়ানোর ইচ্ছা নেই। সে যদি নিজের পায়ে দাঁড়ায় পড়তে পারে সে পড়বে, না পড়তে হলে নেই। এখন আমি তার খরচও দিব না। সেজন্য আমি তাকে বাড়ির থেকে বঞ্চিত করতে চাই। আর বউ বউ করে করবো, বউর কি অভাব হবে? তুমি দাঁড়াও, দেখো কত বউ তোমার পিছনে দাঁড়াইবো। তুমি তো সেই অপেক্ষাই করলে না। না অপেক্ষা করে তুমি বলতেছো আজকে মা খুশির জন্য আমার যে প্রাণ যায়। আরে খুশি না তোমার জন্য প্রাণ যাইবো? তুমি কেন খুশির জন্য প্রাণ জায়গা? তারপরে ছোট বৌমাকে একটু বাড়ির কথা বলছি, দেই নাই, তাই বলে কি আমার ছেলেকে পায়ে ধরে ঘুরাইবো? এই কথা শোনার পরে কি কোনো মায়ের সম্ভব ছেলে বউকে বাড়ি লেখা দেওয়া? বাড়ি তো দূরের কথা, জাটাটা ফিটায় বাড়ির থেকে বার করা দরকার। তা আমি না করে সহ্য। আর তোমার মেয়ের ছেলে আমাকে কি করবে? আমার ছেলে কি আমার শ্বশুর শাশুড়িকে দেখে? কাউকেই দেখে না। তাই আমার নাতিকে আমার দেখবে? তা দেখবে না। আমি এত চিন্তা করে আমার লাভ কি? আমি অনেক কষ্ট করে আসছি এই পর্যন্ত। আজকের কষ্টের মূল্যায়ন কি রাখলা তুমি? কিছুই রাখলা না। তুমি আমার বলো কি আমার ছেলেকে লাথি দিয়ে বের করে দিবে, আমার পায়ের নিচে ঘুরতে পারো? এতদিন বড় বউকে বলছো, এখন আমার ছেলে কি বলো? তোমাকে এত সাহস দিল কেটায়? হ্যাঁ, আমার ছেলে বারবারই বলতো আম্মু তুমি ছোট বউকে চিনো না, তুমি চিনো না, অনেক রাগী, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, তুমি খুশিকে আমার আয়না দাও, খুশিকে আয়না দাও। আরে খুশির মতো মেয়ে যদি আমার ছেলের মন জয় করতে পারে, তোমার মতো মেয়ে পারো না কেন? তোমার এত অহংকার কিসের? তোমার বাবার কি আছে? তোমার বাবা কি আমার 5 লাখ টাকা দিয়ে দিছে? আমি তো চাই না তোমার বাবার ধন সম্পদ। তোমার বাবার খুশির বাবার খুশি না থাকলেও আমার কিছু আসে যায় না। খুশি যে আমার মেয়ে ছেলেকে মন জয় করে ফেলছে, আমি খুশির জন্য অবশ্যই দ্রুত আনতে যাব। আমার মা 8 বছর ধরে মৃত্যু হয়েছে। আমি মাকে সব সময় স্বপ্নে দেখি, তাই মাঝে মধ্যে খুব কম। তো এইবার রমজানের 10 রোজার দিন আমি ঘুমায় রয়েছি, দুপুরবেলা আমি দেখি হঠাৎ করে আমার মা বলে কি খুশিকে তুমি নিয়ে আসো মা। আমার মা যেহেতু বলছে আমি তো খুশিকে ফিরাবোই না, অবশ্যই খুশিকে আনবো, যেহেতু আমার পোলায় পাগল। আর আমার ছোটোবেলার থেকে আমার ছেলেকে আমার মা অনেক পছন্দ করতো। আমার ছেলে না গেলে পুষ্করিণীর মাছ ইসতো না। পুষ্করিণীর মাছ ইসতে গেলে আমার নাতি আসবে, দেখবে, শখ করবে। হে শখটা পূরণ করার জন্য এবার আমি ছাদেই পুষ্করিণী পেতে দিব আমার স্বপ্নের পুকুর, যাতে আমার ছেলে মাছ ধরতে পারে। আমার ছেলে ছোটোবেলার মাছ খেত না, অথচ মাছ দেখা অনেক পছন্দ করতো। এটা আমার মায়ের প্রতি বছর কার্তিক মাস আসলে আমাদের গ্রামে পুষ্করিণীতে মেশিন বসায় ইচ্ছে, যত বছর আমার মা বেঁচে ছিল প্রতি বছর আমার ছেলে গেলে তারপর মেশিন বসাইতে, আর আগে যাইতো না, তার স্কুলের ছুটি পড়তো, বন্ধ পড়তো, আমি সময় পাইতাম, তারপরে গেলে সে এ করতো। শুধু যেই বছর মারা যাবো সেই বছর আমার সাথে রাগ করে আমার মা আমার সাথে আমার ছেলেকে বলে নেই। আমার ছেলে নানু নানু বলে পাগল হয়ে যেত। তাই আমি বললাম নানুকে মানুষ এত ভালোবাসে, তুমি মার চেয়ে নানুকে বেশি ভালোবাসো, তুমি আজকে কোনো কথাই শুনতেছো না, নানুর কাছে চলে যাবা? এটা আমার মা শুনে ফেলছে। আল্লাহ মাফ করুক আমার মাকে, আমার বেজদাইল করুক। আমার মা যে কত কষ্ট করে আমার এই ছেলেকে ফেলে দিয়েছে পাশে, একমাত্র আমি জানি, আর আমার মা জানে, আর কেউ জানে না। 6 মাসের কাছে দুধ ছাড়া করে আমার মার কাছে আমার ছেলেকে দিয়ে দিতে হয়েছে। সেই ছেলেকে আমার মায়ের লালন পালন করে 1.5 বছর বয়সে আমার কাছে ফিরিয়ে দেয়। তাও ফিরাই দিত না, মায়ের রাখবো। আমি গিয়ে দেখি আমার ছেলে ধান খেতে ছোটো ছোটো মুরগির বাচ্চা, আমাদের দেশে পাটের খড়িরে বলে শোলা, সে দিয়া মুরগি খেদাইতেছে। গিয়ে দেখি আমার ছেলের রং কালো হয়ে গেল, দাঁতের এড়াগুলো কালো হয়ে গেছে। আমার ছেলেকে আমি চিনতে পারি না। প্রতি সপ্তাহে একবার বাইরে যাই দুধ নিয়ে ছেলেকে খাওয়ানোর জন্য, খাবার দিয়ে আসার জন্য। গিয়ে দেখি আমার ছেলের অবস্থা এরকম। এরকম দেখে আমার কোনো মাস সহ্য হয় ছেলেকে রেখে আইসে পারবো? আসতে পারি নাই। পরে বললাম ছেলেকে নিয়ে, মাকে নিয়ে আসলাম, মা তুমি কষ্ট করে যেন পালোই আমার বাসায় থাকো, কষ্ট করে। তারপর আমার মা এমন করে 5টি বছর আমার কাছে থাকলো। প্রতি বৃহস্পতিবার আমার বাবা আসতো, শুক্রবার থাকতো, শনিবার আবার চলে নাতিরিলে আমার কাছে আসতো। তা শেষ মুহূর্তে আমি কইলাম কি আমার ডায়াবেটিস হয়ে গেল, প্রেশার হয়ে গেল, অনেক কষ্ট। মা আর কষ্ট করা লাগবো না, দেখি আমি চাকরি ছেড়ে দেবো। চাকরি যদি না ছাড়ি তাইলে তো আমার ছেলেকে আমি মানুষ করতে পারবো না। যেটা আমি বলতে চেয়েছিলাম, চাকরি ছেড়ে দেবো। তা আমার 7টি মালিক, 7টি মালিকের ভিতরে সবচেয়ে বেশি আদর করতো আমার এমডি সাহেব, আর এখন বর্তমানে চেয়ারম্যান সাহেব। এই 2জন মালিক আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো 7 মালিকের ভিতরে। তো চেয়ারম্যান সাহেব তো আমি বলতে অজ্ঞান, এখন পর্যন্ত তার পাশেই আমি আছি 30টি বছর। সে বলে কি সব কিছু ফেলে দিয়ে তুই আমার কাছেই থাক।
তো এরকম ভালোবাসা পেলে মানুষ সব কিছু ফেলে দিয়ে যেতে চায়। তাই সে বলল প্রতি বছরই আমি বাসার থেকে যদি বাসায় যেতে চাই, আমার এমডি সাহেব বলতো কি নে মা বাবার জন্য কিছু কিনে নিয়ে যা, চেয়ারম্যান সাহেব বলতো কি মা বাবার জন্য এটি কিছু কিনে নিয়ে যা। তা আমি সবসময় বলতাম কি সবাই আদর করতো, সাত মালিকের এক বোন এরকমভাবেই আমাকে আদর করে তারা পালছে, আমিও তাদেরকে ওরকম সম্মান দিয়ে তাদের প্রতিষ্ঠানে কাজ করছি। হ্যাঁ, হয়তো আমার চ্যানেলটা ওনারাও দেখবে লেগে, সেজন্য বলি ওনাদের জন্য ভালোবাসার কারণেই আজকে নারায়ণগঞ্জ শহরে আমি বাড়ি করে থাকতে পারতেছি। এতক্ষণ অনেক ছেলের ব্যাপারে গল্প করলাম, তাই গল্পের সাথে সাথে বাড়ির কথা ভুলেই গেলাম। ছোট বৌমাকে আমি একটু বেশি ভালোবাসতাম, সেই কারণে কথায় কথায় বলে ফেলছি ছোট বৌমাকে বাড়ি লিখে দিব। বাড়ি লিখে দিব না, বাড়িটা আমার যা আছে ছোট বৌমায় পাইবে। ছোট বউ তো বই বলছি কি আমার ছেলেকে সে পায়ের নিচে রাখবে, আজকে বউ বড় বড় মৌকে তো রাখে এখন স্বামীকেও রাখবে। এই কথাটা কি তার মুখ দিয়ে মানাইছে? এই কথা শুনলে আমার অফিসের কলিকেরা বলে কি দেখেন তো আপনার বৌমাইটি কি কথা বলছে। এই কথা বলার পরে মোবাইল দেখে কি মাথা ঠিক আছে? বাড়ির কথা নাম বলতে বলতে সে উতাস হয়ে পড়ে গেল কিভাবে আমার থেকে বাড়ি নিবে। বাড়িকে ভালোবাসলে লাভ হবে, স্বামীকে ভালোবাসতে হবে। স্বামীকে ভালো না বাসলে তো সবই পাবা, আর স্বামীকে ভালো না বাসলে তো তুমি কিছুই পাবা না। তুমি আমার ছেলেকে যে ভালোবাসবে সেই তো সব কিছু পাবে। ছেলেকেই ভালোবাসো না, তুমি বাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেছো। তো বাড়ি বাড়ি ব্যস্ত না হয় স্বামীকে কীভাবে সেবা করবা, স্বামীকে কীভাবে ভালোবাসবা, বড় বৌমা কীভাবে ভালোবাসছে তার মন জয় করে নিছে, তুমি সেদিকে তাকাও। তোমাকে ওইভাবেই তৈরি হইতে হবে যাতে আমার ছেলের মন জোগাইতে পারো। আমার ছেলেকেই ভালোবাসো না, তুমি বাড়ির জন্য ব্যস্ত হয়ে পড়ছো। তোমার বাড়ি দিলে তোমার মেয়েকে নিয়ে থাকতে পারো। আরে বাড়ি স্বামীর ভালোবাসা পাইলে স্বামী এমন আমি যদি একটা বাড়ি করতে পারি, আমার ছেলে তো দুইটা বাড়িও করতে পারে। তুমি কেন এত বাড়ি বাড়ি করে এরকম করতেছো? এরকম না করে তুমি বাড়ির জন্য না করে স্বামীর মন জয় করো, যাতে খুশির মতো পাগল হয়ে তোমার কাছে চলে যায়। তোমাকে আমি এরকম ভাবেই তৈরি করতে চেয়েছিলাম যাতে তুমি বড় বাবার মতো হও। বড় বাবা যদি পারে আমার ছেলে খুশি খুশি করে অজ্ঞানে যায়, নুভা করে কেন অজ্ঞান হবে না? তুমি ওরকম ভাবে তৈরি হবা যাতে আজকের পর থেকে তোমাকে দেখি তাইলে তোমাকে আবার আমার বুকে টেনে নিব। আমি বাড়ি কাউকে লিখে দেবো না, আমার বাড়ি আমারই থাকবো। আমার উকিলও বলছে বাড়ি কাউকে লিখে দেন না, বাকি বাড়ি থাকবো আপনার নামে। বাড়ি আপনাকে যে সেবা করবে, যে আপনাকে দেখাশোনা করবে তাকে বাড়ি দিবেন। আপনি কেন দিতে দেবেন বাড়ি? ওদের নামে উচ্চারণই করবেন না। যা করছেন ভুল করছেন, আর কখনই এই কথা বলবেন না। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর রাত্র অনেক হয়ে গেছে। আমি আর চাই না বেশি বাড়াবাড়ি করতে। আমি আবার বড় বউকে আনতে যাব। আমার উকিল বলল আপনি খুলনা যান, বড় বউর উকিল কি বলছে তার সাথে সরাসরি কথা বলেন, বলার পরে এটা সমাধানে আসেন। এভাবে বসে থাকলে তো হবে না। বাচ্চাটা তো কষ্ট হইতেছে, বাচ্চাটা কোথায় থাকে কিভাবে থাকে এটা তো আপনার পক্ষেও সম্ভব না থাকা, আর ছেলের পক্ষেও সম্ভব না। কি আপনার ছেলের জন্য যেমন আপনার কষ্ট লাগে, ওর ছেলের জন্য ওর কষ্ট লাগে। ঠিক আছে, তা আমরা একদিন সময় নিলাম, খুলনা যাব। ছোট বউর বাবাকে নিয়ে, যাতে ছোট বউর বাবাও বলে মেয়েটার জীবনটা নষ্ট করেন না, মেয়েটাকে নিয়ে আসেন ফিরাইয়া। তাহলে তো আমার কথা আসবে না, তার মেয়ের সাথে গেলে বললে বুঝাইয়া হয়তো নিয়ে আসতে পারবো, তাহলে আমার অত ঘোরাঘুরি করা লাগবে না। এই জন্য আমরা একটু সময় নিচ্ছি, দেখি বৌমা আসে কিনা। আমি বাড়ি লিখে দেওয়ার উদ্দেশ্যে একটাই কথা বলছি, কিসের জন্য? যাতে বড় বৌমা দেখে তার ছেলের বাড়ি, ছেলের অধিকার বেশি, ছেলের নিয়ে নিয়ে ফিরে আসে। তাও দেখি আসে না, তার অভিমানটা অনেক বেশি, যাতে আমার ছেলে বেশি ভালোবাসা ফেলাইছে। এত ভালোবাসা ভালো না, ভালোবাসতে হইলে দুই বউকে সমানই ভালোবাসবা। তারা যেমন আমাকে বলে দুই বউকে সমানই দেখতে, আমি দুই বউকে সমান দেখি, তুমিও দুই বউকে সমানই দেখবা। কেন ছোট বৌমা তোমার থেকে বঞ্চিত হবো? কেন বলবো আমার মেয়ে কষ্ট পায়, আমার মেয়ে বারবার ভালোবাসা পায় না? এ কথা যেমন আমার মুখ দিয়ে কোনোদিন শুনি না। যদি শুনি তোমাকে বাড়ির থেকে বের করে দিব। এখন দেখবেন একদিন এই বাড়ির লোভে বড় বৌমা দৌড়ে চলে আসবে। এখন আসবে না, সে এত অজুহাত দিতেছে, একদিন বাড়ির লোভে সেও কেউ আমার ছেলে বাড়ির থেকে বঞ্চিত হয়ে যেতেছে গা, সে ঠিকই ফিরে আসবে। এ কথাটা আমি বলে রাখলাম। বাড়ির লোভ কেউই সামাল দিতে পারে না। বাড়িটাতে কি জিনিস আল্লাহই জানে।